আপনারা HSK4 রিলেটেড অনেক ভিডিও হয়তো দেখেছেন, কিন্তু আমার মনে হয় HSK4 অথবা HSK নিয়ে আমার আরেকটু বিস্তারিত বলা উচিত। এই ভিডিও আসলে তাদের জন্যই যারা HSK নিজে থেকে আসলে প্রিপারেশন নিতে চায় এবং আহ, দ্রুতই আসলে পাশ করতে চায়। তো আপনারা তো সবাই জানেন যে HSK4 এ 3টা বার আছে রিডিং, লিসেনিং এবং রাইটিং। এমনি প্রথমে লিসেনিং হয়, তারপরে রিডিং হয়, তারপরে রাইটিং হয়। আমি এখানে রিডিং প্রথমে দিয়েছি, লিসেনিং দিয়েছি, এরপরে রাইটিং লাস্টে দিয়েছি। তো এইচএসকে এর প্রথমেই হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে, যেটা আপনারা হয়তো অলরেডি জানেন। তারপরে আবার বলে দেওয়া, এইচএসকে 4 এর জন্য টোটাল 1200 লাগে। আপনারা জানেন প্রথম HSK1 এর জন্য 150 লাগে, HSK2 এর জন্য 150, মোট 300, HSK3 এর জন্য 300, 600 আর HSK4 এর জন্য 600। আহ, তাহলে HSK1 থেকে 4 মিলে মোট হচ্ছে 1200 ভোকাবুলারি লাগে। তো কেমনে আসলে শুরু করা উচিত? প্রথমে আসলে 1200 ওয়ার্ড, শুধু 1200 ওয়ার্ড মুখস্থ করা না, আসলে 1200 ওয়ার্ড 1200 ওয়ার্ডের মিনিং, প্রোনাউন্সিয়েশন এবং ক্যারেক্টার ক্যারেক্টার কিভাবে আসলে লিখবেন। আপনি কি পিসিতে টাইপ করে লিখবেন পিনিং দিয়ে, নাকি প্রোনাউন্সিয়ে নাকি আপনি নোটবুকে ক্যারেক্টার লিখবেন? এটা আপনাকে আগে থেকে ডিসাইড করে নিতে হবে, না হলে পরবর্তীতে আপনার এটাতে সমস্যা হতে পারে। যখন আপনার রাইটিং পার্ট আসবে তখন আপনার সমস্যা হতে পারে। তারপরে ভোকাবুলারি যখন আপনি পড়বেন, ভোকাবুলারির সাথে যেটা আসলে বেশিরভাগই করে সেটা হলো শুধু ভোকাবুলারি পড়তে থাকে, সেন্টেন্স পড়ে না। আসলে ভোকাবুলারি যেটাই পড়ুক না কেন, সাপোজ আজকে যদি 20টা পড়ে, ওই 20টার আসলে সেন্টেন্স পড়া উচিত। তাহলে দেখা যাবে কি 20টা আসলে সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা সম্পর্কে আসলে ধারণা পাওয়া যাবে, ধারণা পেতে পারবেন, এবং কিভাবে আসলে ওটাকে ইউজ করা হচ্ছে আপনি বুঝতে পারবেন। এটা অনেকে আসলে বুঝে না বা বুঝতে চায় না। আহ, এই জিনিসটা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে। 20টা সাপোজ আপনি শেষ করলেন আজকের দিনে, কালকে সাপোজ আপনি 20টা করলেন, 20টা পড়লেন। ওই 20টা পড়ার আগে আপনি আগের দিনে যে 20টা পড়েছেন সেগুলো আসলে পড়তে হবে, অর্থাৎ রিপিটেশন মেথড আপনার ফলো করতে হবে। এরকম করে করে সাপোজ 7 দিনে 7 × 2 = 14, 140টা আপনি ওয়ার্ড পড়লেন। তো এই 140 ওয়ার্ড আবার আপনাকে রিভাইজ করে এরপরে আপনার এক্সট্রা 20টা পড়তে হবে। তো এরকম আপনি এটা 20টাকে আরো 50টা করতে পারেন আপনার ধারণা আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী। এরপরে আপনার এই তো ট্রাই টু রিড অ্যাজ মাচ এস সেন্টেন্স বাট দিস ভোকাব অ্যাবাউট দিস ভোকাব, মানে এই ভোকাবুলারি সম্পর্কে সেন্টেন্স পড়তে হবে। এইভাবে আপনি যখন দেখছেন যে আপনি সেন্টেন্স গুলো আপনি পড়তে পারছেন, একটা সময় আপনি চেষ্টা করবেন ভোকাবুলারি না পড়ে উই রিলেটেড শুধু সেন্টেন্সই পড়ার জন্য, তাহলে আপনার অনেক উপকার হবে। একটা সময় আপনি ওই সেন্টেন্সে অনেকগুলা ভোকাবুলারি পেয়ে যাবেন, তখন আপনার দেখবেন ওই সেন্টেন্সে বিভিন্ন সেন্টেন্সে রিপিট রিপিট ওয়ার্ড থাকবে, আপনার জন্য অনেক সুবিধা হবে মেমোরাইজ করার জন্য। আবার অনেকে আমাকে বলে যে আমি লিসেনিং বুঝি না।
বা আমি নিজেই লিসেনিং বুঝতাম না প্রথম দিকে। কিছু কিছু বুঝতাম, সাপোজ যেসব ভোকাবুলারি পড়তাম সেগুলা যখন সেন্টেন্সে তারা ব্যবহার করতো তখন সেগুলোই আসলে বুঝতাম, কিন্তু বেশিরভাগই আসলে বুঝতাম না। আসলে লিসেনিং এর বিষয় হচ্ছে আপনি এই তো রিডিং এ যে আপনি ভোকাবুলারি পড়লেন, সেন্টেন্স পড়তেছেন, ওই সেন্টেন্স পড়তে পড়তে একটা সময় হবে কি আপনি যখন সেন্টেন্স ওরা বলবে তখনও আপনি ওই যে ওয়ার্ড গুলো বুঝতে পারবেন, একটা সময় হবে ওই সেন্টেন্স গুলো বুঝতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে তাদের এক্সপ্রেশন। সাপোজ আপনি মুভি দেখলেন, আসলে মুভি দেখলে অনেক লাভ আছে, অনেক যদিও এর একটু লেন্দি প্রসেস, কিন্তু আমি বলবো তাও একটু মুভি দেখা ভালো। এতে হয় কি, শুধু আপনি মুভি না দেখলেও, মুভি সবকিছু সেন্টেন্স না বুঝলেও আপনি তাদের এক্সপ্রেশন দেখে অনেক কিছু বুঝে যাবেন। আর তাদের কিছু কিছু ফ্রেজ আছে, আপনি ফ্রেজ গুলা যদি ধরতে পারেন তাহলে আপনি ইমপ্রুভ করবেন অনেক। আমারও মনে হয়েছে যে আমি এভাবে ইমপ্রুভ করেছি। আমি আসলে কিছুই সেরকম বুঝতাম না, যখন আমি চেষ্টা করলাম যে ওদের এক্সপ্রেশন আসলে ধরার চেষ্টা করি, ওদের বডি ল্যাঙ্গুয়েজ আসলে বোঝার চেষ্টা করি, তখন দেখলাম যে আসলে অনেক ইমপ্রুভ হচ্ছে। ওই লিসেনিংটা আবার দেখবেন যে আপনি অনেকগুলা প্রোনাউন্সিয়েশনের জন্য বুঝবেন না, সেটা আপনার হচ্ছে এই রিডিং এ আপনার আগে থেকে ক্লিয়ার করে নিতে হবে। যদি দেখেন যে লিসেনিং এ প্রোনাউন্সিয়েশনের জন্য আপনি বুঝতেছেন না, তখন আপনার প্রোনাউন্সিয়েশনটা আগে ভালো করে আসলে বুঝে নিতে হবে, আসলে কোন ক্যারেক্টারের জন্য কোন আসলে প্রোনাউন্সিয়েশন হবে। এরপরে লাস্টে আসি রাইটিং এর জন্য। রাইটিং এর জন্য আহ, আপনাকে প্রথমেই তো যেটা বললাম এই জায়গায় যে রিডিং এ যেটা বললাম যে প্রথম থেকে আপনি যদি লিখে লিখে প্র্যাকটিস করেন তাহলে আপনার অর্ডার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। তো সেটা আপনি কেমনে করতে পারেন, হয়তো আপনি ল্যাপটপে অথবা আপনার পিসিতে পিনিং লেখার মাধ্যমে, ঠিক আছে, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন লেখার মাধ্যমে করতে পারেন, অথবা নোটবুকে করতে পারেন। আপনি কিভাবে আসলে পরীক্ষা দিবেন সেটার উপরে আসলে ভিত্তি করে আসলে ওরকম প্রস্তুতি নিবেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে, আপনার জন্য পরবর্তীতে অনেক এটা সুবিধা হবে। তারপরে রাইটিং পার্টটাতে আসি। রাইটিং পার্টে আপনাকে আসলে প্রথমেই আসলে মানে সেরা সেন্টেন্স করতে হবে এরকম কোনো কথা নেই, আপনি সিম্পল সেন্টেন্স করবেন। সিম্পল সেন্টেন্সে সাপোজ ওয়াচি মি ফান, ছি আছে একটা, তারপরে ছি দিয়ে কোনো সেন্টেন্স বানাতে হবে তখন ওয়াচি মি ফান, তো এরকম টাইপের ছোট সেন্টেন্স। আর প্রথমে আসলে আপনি চেষ্টা করবেন কোয়েশ্চেন টু নাম্বারটা করতে, অর্থাৎ কোয়েশ্চেন টু যেটা শুধু পিকচার থাকে এবং নিচে একটা ওয়ার্ড থাকে, সেটা করার চেষ্টা করবেন। তারপরে আস্তে আস্তে আপনি চেষ্টা করবেন যে যেসব আপনি গ্রামাটিক্যাল রুলগুলো শিখেছেন, অর্থাৎ যেসব মেজারিং ওয়ার্ড শিখেছেন আপনি রিডিং ভোকাবের সময়, সেগুলো যাতে আপনি ইউজ করতে পারেন। কিছু কিছু মেজারিং ওয়ার্ড আছে যেগুলা আহ, ওই সব সেন্টেন্সের জন্য আসলে যায়। সাপোজ তাই একটা মেজারিং ওয়ার্ড আছে, তাই তাই দিয়ে দুইটা আছে যদিও বা, একটা আছে ব্রিং, আরেকটা আছে আমার যতটুকু মনে পড়ে ওয়্যারের জন্য, অর্থাৎ কোনো ক্যাপ পরার জন্য, কোনো গ্লাভস পরার জন্য, এটা গ্লাভস ঘড়ি পরার জন্য একটা তাই আছে। তো কোনটা কোন জায়গায় ব্যবহৃত হবে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সেই মেজারিং ওয়ার্ডটা ইউজ করতে পারবেন। আর মেজারিং ওয়ার্ড ইউজ করলে আপনার নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ যতটুকু সাপোজ আমি যতটুকু জানি যে পিকচারের যে কোয়েশ্চেন গুলোতে একটাতে একটা সেন্টেন্সের জন্য 8 করে, অর্থাৎ 5 8 40। তো
আট করে হলে আপনি যদি মেজারিং ওয়ার্ড সহ আপনি সেন্টেন্সটা কারেক্টভাবে লিখতে পারেন পিকচার অনুসারে সিম্পল সেন্টেন্সে, তাহলে আপনি 8-8 পেয়ে যাবেন। সেটা যত ছোটই হোক না কেন, অর্থাৎ 3-4 3-4 না, সাপোজ 5 ক্যারেক্টারের যদিও হয় এনাফ। দেন ট্রাই মেজার ওয়ার্ড এন্ড গ্রামার ইউ আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন ওয়ার্ড। তাও যখন আপনি এই কাজটা করে ফেলবেন তখন আপনি কোয়েশ্চেন ওয়ানটা আসলে কিভাবে করতে হয় আপনি একটা ধারণা পেয়ে যাবেন। কোয়েশ্চেন ওয়ানের সবগুলোই আপনার হবে এটার কোনো নিশ্চয়তা দিতে পারবো না, আপনি দিতেও পারবেন না। তো কারণ তাদের অনেকগুলো গ্রামাটিক্যাল রুলস আছে, আপনি জাস্ট প্র্যাকটিস করে যেতে পারেন। তো সবশেষে বলবো, হতাশ হওয়া যাবে না, তিনোটাতে আসলে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করার পরে তারপরে আপনাকে মক টেস্ট দিতে হবে। মক টেস্টে আপনাকে যেটা করতে হবে এই তিনোটার ক্ষেত্রেই, অর্থাৎ রিডিং, লিসেনিং, রাইটিং এর ক্ষেত্রে প্র্যাকটিস টেস্ট দিতে হবে বেশি বেশি। মক টেস্ট প্রথমে প্রি মক টেস্ট দিবেন, এরপরে হচ্ছে আপনি প্রি মক টেস্টের ওইখানে টাইম ম্যানেজ করার চেষ্টা করবেন, তবে টার্গেট করবেন যে কত আপনি উঠাচ্ছেন, এখন উঠাচ্ছেন কত, আর সামনের পরীক্ষায় আপনার কত উঠাইতে হবে বা কত উঠাবেন সেটা চেষ্টা করবেন। তো এরকম দিতে দিতে একটা সময় আপনাকে সাপোজ আপনি ভালো স্কোর আসছে, সাপোজ আপনি প্রি মক টেস্টই 10টা দিতেন, ঠিক আছে, ওগুলো রিপিট করে করে আপনি দিচ্ছিলেন, একটা সময় আপনাকে ওই প্রি মক টেস্ট বাদ দিতে হবে, কারণ আপনি দেখা যাবে যে একটা সময় আপনি ওই প্রি মক টেস্ট দিতেই তো ওগুলার আনসারই আপনার মুখস্থ হয়ে গেছে, ওগুলো তারপরে আর করা যাবে না, করতে হবে আপনাকে পেইড মক টেস্ট। পেইড মক টেস্ট দিলে হবে কি, আপনি যখন পেইড মক টেস্ট দেওয়া শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে রিয়েল এক্সাম কেমন হয়, ঠিক আছে। আপনি সেটা চাইনিজ ডট নেট, যে সেই চাইনিজ টেস্ট, যে চাইনিজ টেস্ট ডট সিএন এর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি দিতে পারবেন। ওইখানে প্রি ওইখানে যে পেইড মক টেস্টের যে অ্যাপ আছে ওইটা ওইখানে আছে, অথবা আপনি গুগল প্লে স্টোরে পেতে পারেন, আবার না হলে যদি iOS ব্যবহার করেন তাহলে অ্যাপেল স্টোরেও আছে, আপনি ওইখান থেকে ফ্রি মক টেস্ট পারচেজ করে দিতে পারবেন। তো লাস্ট পর্যন্ত এটাই রইলো যে মক টেস্ট আপনি প্র্যাকটিস করবেন বেশি বেশি, তারপরে টাইম ম্যানেজ করবেন, তারপরে টার্গেট করবেন, তারপরেই ইনশাল্লাহ সাকসেস ইনশাল্লাহ চলে আসবে। নিচে আমি ডেসক্রিপশনে কয়েকটা জিনিস দিব, যেমন এই ডক ফাইল দিব একটা, যেটা গ্রামারের, এটা আমি লিখেছি, আমি বিভিন্ন ভিডিও দেখে এটা আসলে ক্রিয়েট করার চেষ্টা করেছি। সব গ্রামাটিক্যাল রুল আছে যেগুলা মিলবে না, এটা আমিও জানি, সব গ্রামাটিক্যাল রুল মিলবে না। এটা দেওয়ার একটাই কারণ যাতে করে আসলে সিম্পল সেন্টেন্স, যেটা আমি বলেছি আপনাদেরকে, সিম্পল সেন্টেন্সে যাতে আপনি একটা মার্কস উঠাতে পারেন, সেই জন্য একটা বই দিব আমি, ওনার নামটা লু সামথিং বা লিউ সামথিং, তারপরে মক টেস্টের কিছু পিডিএফ দিব, আর মক টেস্ট টু অর্থাৎ একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখান থেকে আপনারা অনেক প্র্যাকটিস করতে পারবেন। এগুলোই হচ্ছে ফ্রি রিসোর্স, এই যে লাস্টের দুটো হচ্ছে ফ্রি রিসোর্স, আর বাকি গুলো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।